আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 12-এর বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ এক্সোজেনাস প্রসেস। এই এক্সোজেনাস কথাটি হচ্ছে একটি ইংরেজি শব্দ। এর অর্থ হলো বহির্বিভাগ থেকে উৎপন্ন। তোমরা দেখো, এটা আমাদের পৃথিবীর উপরিভাগে বিভিন্ন ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়। এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ, এটা পৃথিবীর বহির্বিভাগ। তো পৃথিবীর বহির্ভাগে যে সমস্ত পাহাড় পর্বত এগুলি রয়েছে, তো পৃথিবীর ওপরে এই সমস্ত ভূমিরূপগুলির ওপরে কতগুলি প্রাকৃতিক শক্তি বিভিন্ন ধরনের ক্রিয়া করে থাকে। তো বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিগুলি কী কী সেটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। সেটা হচ্ছে পৃথিবীর ওপরে বায়ুপ্রবাহ, সূর্যতাপ, জলপ্রবাহ, নদী প্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত শক্তিগুলি নিয়মিতভাবে এই সমস্ত ভূপ্রকৃতির ওপর কাজ করে থাকে এবং এই সমস্ত ভূপ্রকৃতি যেগুলি রয়েছে এগুলির কী করে, পরিবর্তন সাধন করে। অর্থাৎ দেখা গেছে যে সমস্ত ভূপ্রকৃতিগুলি উঁচু অর্থাৎ পাহাড় পর্বত, সেগুলোকে এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি কী করতে থাকে, ধীরে ধীরে নিচু করার প্রবণতা থাকে। আর যে সমস্ত জায়গাগুলি তুলনামূলকভাবে নিচু অর্থাৎ বিভিন্ন ধরনের খাত রয়েছে, এই খাতগুলোতে কী করে, এই যে বিভিন্ন ধরনের ক্ষয়জাত পদার্থ, পাহাড় পর্বত এগুলোকে ক্ষয় করার পর যে সমস্ত পদার্থ তৈরি হয় সেগুলো এই প্রাকৃতিক শক্তিগুলো দ্বারা বাহিত হয়ে এই সমস্ত নিচু জায়গায় এসে জমা হয়। এই ক্রিয়াগুলিকেই বলা হয় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বিখ্যাত ভূমিরূপবিদ জি.কে. গিলবার্ট ভূমিরূপের ক্ষয় এবং ক্ষয়জাত পদার্থের বহন এবং সে সমস্ত পদার্থগুলি নিচু অংশে সঞ্চয়, এই 3 প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের একটি সামঞ্জস্য বিধানের চেষ্টা করে। এই প্রক্রিয়াটাকে তিনি বলেন হচ্ছে গ্রেডেশন বা পর্যায়ন। এই প্রক্রিয়াটির মাধ্যমে কি হয়, আমাদের উঁচু ভূমিভাগগুলি, পাহাড় পর্বতগুলি ধীরে ধীরে নিচু হতে থাকে এবং নিচু অংশগুলি অর্থাৎ বিভিন্ন ধরনের সমুদ্র খাত বা যে সমস্ত নিচু অংশ রয়েছে সেগুলি ধীরে ধীরে এই সমস্ত ক্ষয়জাত পদার্থগুলি দ্বারা পূর্ণ হয়ে ধীরে ধীরে উঁচু হতে থাকে। এর ফলে কি হয়, টোটাল ভূমিভাগটাই একটা সমতল ভূমিতে পরিণত হওয়ার চেষ্টা করে। যেই পদ্ধতিকেই বলা হয় হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন। এখন আমরা জেনে নিই পর্যায়নের কতগুলি এজেন্ট রয়েছে, অর্থাৎ যে সমস্ত উপাদানগুলির দ্বারা পর্যায়নটি সম্পূর্ণ হয়। সবথেকে প্রথমে হচ্ছে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, পুঞ্জিত ক্ষয়, সূর্যতাপ। এই সমস্ত যে প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে এগুলি কি করে, ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ, উৎপাটন, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের উঁচু ভূমিভাগগুলোকে ক্ষয় করতে থাকে এবং এই শক্তিগুলো এই ক্ষয়কারী পদার্থগুলোকে কী করে, বহন করে নিয়ে যায় এবং বহন করে নিয়ে গিয়ে যে সমস্ত নিচু অংশগুলো আছে সেখানে নিয়ে জমা করে এবং এই গ্রেডেশন প্রসেসটাকে সম্পন্ন করে। পর্যায়ন প্রক্রিয়াটি 2টি পদ্ধতির সমষ্টি, একটি হলো অবরোহণ আর একটু আরোহণ। অবরোহণকে বলা হয় ডিগ্রেডেশন আর আরোহণকে বলা হয় অ্যাগ্রেডেশন। প্রথমে আমরা জেনে নিই অবরোহণ কী। যে প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত শক্তিগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি খুব ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে নিচু হয়ে যায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। এখানে ছবিটার মাধ্যমে আপনি বোঝার চেষ্টা করো। অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে আমরা যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো বললাম সেই শক্তিগুলির দ্বারা এই যে উঁচু ভূমিভাগগুলো রয়েছে এই উঁচু ভূমিভাগগুলো ধীরে 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 নিচু হতে থাকে। যে প্রক্রিয়ার মাধ্যমে এটি হয় তাকেই বলা হয় হচ্ছে অবরোহণ বা ডিগ্রেডেশন। এই পদ্ধতিটি 3টি পদ্ধতির মাধ্যমে ঘটে থাকে: আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। এবার দেখে নিই আবহবিকার জিনিসটা কি। আমরা এখানে জেনে নিই ছবিটার মাধ্যমে যে কীভাবে আবহবিকার ঘটে। দেখো, ভূপৃষ্ঠের কোনো শিলাখণ্ডের ওপর সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির কারণে ভূপৃষ্ঠের উপরে যে সংলগ্ন শিলাখণ্ডের উপরিভাগ ধীরে ধীরে প্রথমে চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানেই পড়ে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আবহবিকার। এবার এই সমস্ত আবহবিকারজাত পদার্থগুলি কী হয়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি দ্বারা এই স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়, যেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ক্ষয়ীভবন।
এবার যখনই ক্ষয়ীভবন হয়ে যায় তখন নিচের উপরের যে চূর্ণ বিচূর্ণ অংশগুলি সেগুলি সরে যায়, তার ফলে নিচের যে প্রধান শিলাখণ্ডটি সেগুলি পরিবেশে উন্মুক্ত হয়ে যায় এবং পরিবেশে উন্মুক্ত হওয়ার পর এই উপরি অংশে আবার আবহবিকার ঘটে। এইভাবে ক্রমাগত চলতে চলতে এই ভূমিভাগটি ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হতে থাকে। অবরোহণ প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পুঞ্জিত ক্ষয়। পাহাড়ের খাড়া ঢালে আবহবিকার যত বিভিন্ন পদার্থ এই সমস্ত জায়গাতে জমা থাকে। এবার যখন বৃষ্টিপাত হয় তখন এই সমস্ত আবহবিকার যত পদার্থগুলি আলগা হয়ে যায় এবং আলগা হয়ে যাওয়ার পর পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে এই সমস্ত পদার্থগুলি ভূমির ঢাল বরাবর নিচের দিকে একসাথে নেমে আসে, যাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয়ও কিন্তু অবরোহণ প্রক্রিয়াটিকে সাহায্য করে। এবার আমরা জানব অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বহির্জাত শক্তিগুলির প্রভাবে উচ্চভূমির উচ্চতা হ্রাস পায়। আমরা আগেই জানলাম যে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক শক্তিগুলি আছে সেই শক্তিগুলির প্রভাবে অবরোহণ প্রক্রিয়ায় তাদের উচ্চতা ক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে হ্রাস পায়। এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। এই যে অবরোহণ প্রক্রিয়াটা, অর্থাৎ একটা উঁচু পাহাড় বা পর্বত ধীরে ধীরে ক্ষয় হতে প্রচুর সময় নেয়, কয়েক লাখ বছর বা কয়েক কোটি বছরের সময় নেয়। দ্বিতীয়ত অবরোহণের শেষ সীমা হলো নিকটতম সমুদ্রপৃষ্ঠ। এটা একটু দেখে নিই। দেখো এই ছবিটার মাধ্যমে একটু দেখে নাও। এই যে এখানে রয়েছে সমুদ্রপৃষ্ঠ। অবরোহণ প্রক্রিয়াটি যখন এই উঁচু ভূমিগুলোকে ক্ষয় করে থাকবে, এই প্রক্রিয়াটি ক্ষয় হতে হতে আস্তে আস্তে কী হবে, এই উঁচু ভূমিগুলো নিচু হতে থাকবে। কিন্তু এই নিচু হওয়ার শেষ সীমা হবে এই যে সমুদ্রপৃষ্ঠ রয়েছে এই সমুদ্রপৃষ্ঠ পর্যন্তই, অর্থাৎ এই ভূমিটি এই সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা রয়েছে এই পর্যন্তই ক্ষয় হবে, এর থেকে কিন্তু আর নিচে ক্ষয় হবে না। 5 নম্বর হচ্ছে অবরোহণে অংশগ্রহণকারী শক্তিগুলি হলো নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র। এটা তোমরা সবাই জানো, আমরা অলরেডি এটা পড়েছি। এবার আমরা জানবো অবরোহণের নিয়ন্ত্রক, অর্থাৎ অবরোহণ কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথমেই দেখো বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিগুলি ক্ষয় করার ক্ষমতা এর উপরে নির্ভর করে। অর্থাৎ প্রাকৃতিক শক্তিগুলি যদি বেশি দ্রুত ক্ষয় করতে পারে তাহলে অবরোহণ প্রক্রিয়াটিও খুব দ্রুত কাজ করবে। আর যদি শক্তিগুলি কম থাকে, প্রাকৃতিক শক্তি কম থাকে, তাহলে অবরোহণ প্রক্রিয়াটা কি ধীরভাবে সম্পন্ন হবে। আবহবিকারের পরিমাণ, অর্থাৎ আবহবিকার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি যত বেশি পরিমাণে হবে ততই অবরোহণ প্রক্রিয়াটি দ্রুত হবে। আর যদি আবহবিকারের প্রক্রিয়াটি ধীরে হয় তাহলে অবরোহণের প্রক্রিয়াটিও ধীরগতি সম্পন্ন হয়ে যাবে। শিলার কাঠিন্যতা, শিলাটা যদি খুব কঠিন হয় তাহলে কি হবে, শিলাটি ধীরে ধীরে ক্ষয় হবে। আর যদি শিলাটি নরম হয় তাহলে কিন্তু খুব দ্রুতই ক্ষয় করবে, এর ফলে অবরোহণও দ্রুত হবে। আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা, অর্থাৎ আবহাওয়ার যে সমস্ত উপাদান, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, সূর্যতাপ, এই সমস্ত আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি এগুলি কিন্তু প্রাকৃতিক শক্তির কাজ করে এবং এর শক্তি যত বাড়বে অবরোহণের প্রক্রিয়াটাও তত বাড়বে, আর এর শক্তি যত কমবে এর অবরোহণের প্রক্রিয়াটাও ধীর হয়ে যাবে। আরেকটি হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন। তোমরা এই ছবির মাধ্যমে দেখো এই ভূমির ভাগের উপরে যদি স্বাভাবিক উদ্ভিদ প্রচুর পরিমাণে থাকে তাহলে কী হবে, সূর্যালোক ডাইরেক্ট এই ভূমির উপরে পড়তে পারবে না, উচ্চভূমির উপরে পড়তে পারবে না, বৃষ্টিপাত সরাসরি এই উচ্চভূমিতে আসবে না। এর ফলে কি হবে, অবরোহণ প্রক্রিয়াটা ধীর গতিতে হবে। অর্থাৎ যদি কোনো ভূমিভাগের ওপর প্রচুর পরিমাণে উদ্ভিদ বা গাছপালা থাকে সেখানে কি হবে, অবরোহণ প্রক্রিয়াটা ধীর গতিতে হবে। তবে উদ্ভিদ তার শিকড় এবং পাতার সাহায্যে জৈবিক আবহবিকারের মাধ্যমে কিছু কিছু ক্ষয় সাধন করে থাকে। এবার আমরা জানব আরোহণ প্রক্রিয়াটি কী। দেখো বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট নুড়ি, বালি, কাকড়, পলি প্রভৃতি ভূমিভাগের নিচু অংশগুলোতে ভরাট হওয়ার প্রক্রিয়াকে আরোহণ বলে। দেখো এই যে উঁচু ভূমিভাগগুলি রয়েছে এগুলোতে কি হলো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি এগুলোতে কি করলো, ক্ষয় সাধন করলো এবং ক্ষয়জাত প্রক্রিয়াগুলি কি করবে, বহন করে নিয়ে এসে এই যে নিচু অংশগুলি রয়েছে এই নিচু অংশে জমা করবে। এই যে নিচু অংশগুলোতে জমা করার প্রক্রিয়া, নুড়ি, বালি, কাকড়, পাথর এই সমস্ত পদার্থগুলি বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির সাহায্যে নিচু অংশে জমা করার প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে আরোহণ।
আরোহণের বৈশিষ্ট্যগুলি কি? এই প্রক্রিয়ায় ভূমিভাগের নিচু অংশগুলিতে আমরা অলরেডি জেনেছি নুড়ি, বালি, কাঁকর দ্বারা ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত করে। দ্বিতীয়ত, আরোহণের মাধ্যমগুলি হলো নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ প্রবাহ। অর্থাৎ আরোহণ নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ প্রবাহ এগুলির মাধ্যমেই সংঘটিত হয়। অবরোহণের মতো আরোহণ প্রক্রিয়াটাও খুব ধীর প্রক্রিয়া, অর্থাৎ কোনো একটি নিচু স্থান ভরাট হতে প্রচুর সময় লেগে যায়। আরোহণ প্রক্রিয়া চলাকালীন ভূমির উত্থান ঘটলে আরোহণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এটা একটু বুঝে নাও। দেখো, এই নিচু অংশ রয়েছে, এবার আরোহণ প্রক্রিয়া চলছে, অর্থাৎ বিভিন্ন ধরনের নুড়ি, বালি, কাঁকর, পাথর এখানে জমা হচ্ছে। এবার কোনো কারণে ভূ আলোড়নের ফলে ধরো এই জায়গাটা উঁচু হয়ে গেল, এইভাবে উঁচু হয়ে গেল। যখনই উঁচু হয়ে যাবে তখনই কিন্তু আরোহণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ আরোহণ প্রক্রিয়া তখন বন্ধ হয়ে যাবে। সেখানে আরোহণ প্রক্রিয়ার জায়গায় অবরোহণ প্রক্রিয়া শুরু হবে। এবার আমরা জানবো আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। এই দেখো, এখানে ভূমির ঢাল কিন্তু খুব কম। ভূমির ঢাল কম হলে কি হয়? বিশেষ করে নদীর বহন ক্ষমতা কমে যায়। বহন ক্ষমতা কমে গেলে নদী যে সমস্ত পদার্থগুলি বহন করে নিয়ে আসছিল সেগুলো এখানে জমা করবে। কিন্তু এখানকার ভূমির ঢাল যদি খাড়া হয় তখন নদীর গতিবেগ অনেক বেশি থাকবে এবং বিভিন্ন ধরনের পদার্থগুলি এখানে কিন্তু জমা করবে না। এর ফলে কী হবে? আরোহণ প্রক্রিয়া ব্যাহত হবে। তাই ভূমির ঢাল একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক আরোহণ প্রক্রিয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে আবহিকাজাত পদার্থের যোগান নিয়মিত এবং পর্যাপ্ত হতে হবে। দেখো, বিভিন্ন পদার্থগুলি আবহবিকারের ফলে যে সমস্ত পদার্থগুলি অর্থাৎ এই ভূমিভাগগুলি ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি কী হবে? নিয়মিতভাবে যদি এই অঞ্চলটিতে না আসে, অর্থাৎ নিচু অংশে না আসে, তাহলে কী হবে? আরোহণ প্রক্রিয়াটি ধীর হয়ে যাবে, খুব ধীরে ধীরে হবে। তাই পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের আবহবিকারজাত পদার্থও আসতে হবে এবং সেটা নিয়মিতভাবে আসতে হবে, তাহলে আরোহণ প্রক্রিয়াটি খুব দ্রুত সংঘটিত হবে। তৃতীয়ত, আবহাওয়া, জলবায়ুর অবস্থা এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। দেখো, এই আরোহণ প্রক্রিয়াটা মূল উপাদান হলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি, অর্থাৎ নদী প্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। কোনো অঞ্চলে যদি আবহাওয়া শুষ্ক হয় তাহলে সেখানে নদীতে জল শুকিয়ে যাবে, ফলে নদীর কার্যে বিঘ্ন ঘটবে, অর্থাৎ আরোহণ প্রক্রিয়া ধীর গতিতে হবে। আবার যদি কোনো স্থানে বায়ু প্রবাহের গতি খুব কম থাকে তাহলেও সেখানে বায়ু কিন্তু কোনো কাজ করতে পারবে না। বলা যায় যে আরোহণ প্রক্রিয়াতে আবহাওয়া এবং জলবায়ু একটি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। এবার ভূ আলোড়নের কারণে ভূমির উত্থান হলে আরোহণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এই পয়েন্টটি অলরেডি আমরা আগে আলোচনা করেছি। স্থানে যেখানে আরোহণ প্রক্রিয়া চলছে সেখানে যদি ভূ আলোড়নের ফলে উঁচু হয়ে যায়, অর্থাৎ ভূমির উত্থান ঘটে, সেক্ষেত্রে কিন্তু আরোহণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ আরোহণ প্রক্রিয়াটা সেখানে বন্ধ হয়ে যাবে। তো আজকে ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।